নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শোনাচ্ছি বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অবনী স্যারের স্কুল। আজকের দিনটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি নামেনি, বাতাসও ঠান্ডা। সাইকেল রিকশায় চেপে বাড়ি ফিরছেন অবনী স্যার। অন্যদিন হেঁটেই আসেন, 15-16 মিনিট লাগে। আজ তাঁর সঙ্গে কিছু জিনিসপত্র আছে। বড় পুকুরটার পাশে রাস্তাটা যেখানে বেঁকে গেছে, সেখানে অনেক মানুষের জটলা। কিছু লোক গোল হয়ে দাঁড়িয়ে চেঁচামেচি করছে। মাঝখানে কি যেন আছে, ভিড় দেখলেই কৌতূহল হয়। অবনী স্যার রিক্সা চালককে জিজ্ঞেস করলেন, ওখানে কি হয়েছে রে বলাই? বলাই বলল, কি জানি, ছেলে ধরা নাকি। কদিন ধরেই সব জায়গায় ছেলেধরাদের কথা শোনা যাচ্ছে। কারা নাকি দল বেঁধে এসে ছোট ছোট ছেলেদের চুরি করে নিয়ে যাচ্ছে। সত্যি সত্যি না গুজব তা জোর দিয়ে বলা যায় না। চেনাশুনো কোনো বাড়ির ছেলে এ পর্যন্ত হারিয়ে যায়নি, অথচ প্রায়ই গুজব ছড়ায়। অবনী স্যার সেসব শুনে ভাবতেন, কারা ছোট ছেলেদের চুরি করে, কি জন্য? কত ছোট ছোট ছেলে তো ভিক্ষে করে, চায়ের দোকানে কাজ করে, রেল স্টেশনে এমনি শুয়ে থাকে। তারা কি দামি জিনিস যে লোকে চুরি করবে? তিনি বলাইকে বললেন, একটু থামাতো, দেখি কি ব্যাপার। অবনী স্যারকে অনেকেই চেনে। তিনি ভিড় ঠেলে ভেতরে ঢুকতে গেলে লোকেরা জায়গা করে দিল। বৃত্তের মাঝখানে উঁকি দিয়ে তিনি রীতিমতো অবাক হলেন। একটা 13-14 বছরের রোগা প্যাংলা ছেলে, হাফ প্যান্ট পরা, খালি গা, মাথায় বড় বড় চুল। সেই চুল মুঠো করে চেপে ধরে আছে একজন গুন্ডা চেহারার লোক। অবনী স্যার ভাবলেন, এইটুকু ছেলে কি করে ছেলে ধরা হবে? কোন ছেলেকেই বা ও ধরেছে? লোকজনের কথা শুনে বোঝা গেল ছেলে ধরা নয়, ও একটা সাধারণ চোর। বাজারের কাছে এক বৃদ্ধা মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। কিছু লোক তাকে ধরে ফেলেছে তাড়া করে। গুন্ডা মতন লোকটি এক বিশাল থাপ্পড় কষিয়ে জিজ্ঞেস করলেন, বল, কোথায় ফেলেছিস সোনার হারটা? অমন মার খেয়েও ছেলেটা কোঁকিয়ে উঠল না, কোনো উত্তর দিল না। অন্য একজন লোক ওর মুখে ঘুষি মেরে বললে, আমার দোকান থেকে ও এই নিশ্চয় চুরি করেছে, ওদের দল আছে। ছেলে ধরার ব্যাপারটা গুজব হতে পারে, কিন্তু চুরির কথা একেবারে সত্যি। এ পাড়ায় প্রায়ই চুরি হচ্ছে। এমনকি অবনী স্যারের বাড়ি থেকেও একটা রেডিও চুরি হয়ে গেছে পরশু রাতে। চোরেদের উপরে সকলেরই রাগ থাকে। এ ছেলেটা ধরা পড়েছে, একে এখন সবাই মিলে মারতে মারতে মেরে ফেলতেও পারে। ছেলেটা যে সোনার হার চুরি করেছে সেটা ওর হাতে নেই, হয়তো তাড়া খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে মাঝ রাস্তায়। কিংবা এ ছেলেটা চোর নাও হতে পারে, অন্য কেউ চুরি করেছে, ওকে লোকে ভুল করে ধরেছে। মাস্টার মানুষ বলে তাঁর কথা অনেকে শোনে। তিনি হাত তুলে বললেন, শোনো শোনো, এ ছেলেটা তো একা চুরি করতে পারে না, ওদের নিশ্চয়ই দল আছে। ওকে মেরে ফেললে তো সে দলের কথা জানা যাবে না। বরং ওকে থানায় জমা দাও, পুলিশ যদি দলটাকে ধরতে পারে। যারা মারার নেশায় মেতে উঠেছে তারা থামল না, মারতেই লাগলো। অবনী স্যার এবার গলা চড়িয়ে বললেন, ওকে যদি মেরে ফেলো একেবারে, তাহলে কিন্তু তোমরা খুনি হবে, পুলিশ তোমাদেরও ধরবে, তোমাদেরই কেউ অন্যদের নাম বলে দেবে। তখন আরও দুজন লোক হাত তুলে বলল, আর কেউ মারবে না, কেউ মারবে না, ওকে থানায় নিয়ে চলো। এবার কিছু লোক হই হই করে ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলল থানার দিকে। ছেলেটার ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। অবনী স্যার আবার রিকশায় উঠলেন। প্যাডেলে চাপ দিতে দিতে বলাই বলল, যাক, ছেলেটা প্রাণে বেঁচে গেল আপনার জন্য। ভদ্রলোকের মতন চেহারার লোকেরা যখন মারতে শুরু করে তখন আর জ্ঞান থাকে না। অবনী স্যার বললেন, ঠিক বলেছিস, চুরি করার চেয়েও খুন করা তো আরও বেশি অপরাধ। ছেলেটাকে বাঁচাতে পেরেছেন বলে অবনী স্যারের মনটা ভালো হয়ে গেল। বাড়ির সামনে এসে নামলেন। কয়েকটা সন্দেশের প্যাকেট আর ফুল ও বই বলাই পৌঁছে দিল ভেতরে।
আজ থেকে তিনি রিটায়ার করলেন, তাই ক্লাস 10-এর ছেলেরা তাঁকে সংবর্ধনা জানিয়েছে, দিয়েছে এইসব উপহার। বাড়ি মানে ভাড়া বাড়ি, দুখানা মাত্র ঘর। অবনী স্যারের আগে অবশ্য নিজের একটা বাড়ি ছিল, ছোট হলেও বেশ সুন্দর, সঙ্গে একটু বাগান। 2 বছর আগে স্ত্রীর মৃত্যুর পর আর সে বাড়িতে মন টেকেনি, একা একা থাকতে ইচ্ছেই করতো না। একমাত্র ছেলে থাকে হায়দ্রাবাদে, সেখানে সে নিজের বাড়ি কিনেছে। এই বাড়িটায় অনেকগুলো ভাড়াটে, সকলের সঙ্গে অবনী স্যার মেশেন না, বেশি ভাড়াটে থাকলেই দলাদলি হয়, তিনি কোনো দলেই নেই। তিনি রান্নাবান্নার ঝামেলাও রাখেননি। কাছেই অন্নপূর্ণা হোটেল, সেই হোটেলের একটি ছেলে সকালের চা থেকে রাত্রিরের খাবার পর্যন্ত সব পৌঁছে দিয়ে যায়, তাকে হোটেলে যেতেও হয় না। দুটো ঘরই বইতে ঠাসা, আবার নতুন বই উপহার পেয়েছেন। নতুন বইয়ের গায়ে হাত বুলোতে তাঁর ভালো লাগে। এখন তো তাঁর অফুরন্ত সময়, শুয়ে শুয়ে শুধু বই পড়বেন। দুটো মিষ্টির প্যাকেট তিনি পাঠিয়ে দিলেন পাশের দুটো ফ্ল্যাটে, একটা রেখে দিলেন হোটেলের ছেলেটার জন্য, ওর নাম হারান। মুখখানি বেশ মিষ্টি, টানা টানা চোখ। ফুলগুলো রাখবেন কোথায়, ফুলদানি তো নেই, এমনি রাখলেন একটা কাঁচের গেলাসে। চোরটার কথা মনে পড়তে লাগলো মাঝে মাঝে, ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে, সেই মুখটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। থানার পুলিশরাও কি ওকে মারবে? তার ঘরের রেডিওটা জানলা দিয়ে ওই ছেলেটাই কি চুরি করেছে, কিংবা ওর দলের লোক? একা থাকলে রেডিওটা খুব কাজে লাগে, আর একটা রেডিও কিনতে হবে। রাত্রিরের খাবার হারান নিয়ে আসে ঠিক 9টায়। মিষ্টির প্যাকেটটা পেয়ে সে যত খুশি তত অবাক। এত দামি মিষ্টি সে কখনো খায়নি, 12টা মিষ্টি। অবনী স্যার জিজ্ঞেস করলেন, তুই রাত্রিরে থাকিস কোথায় রে, হোটেলেই শুয়ে থাকিস? হারান বলল, না মাস্টার মশাই, রাত 12টা বেজে যায়, তবু বাড়ি চলে যাই, আমার বাড়ি রথতলায়। তোর বাড়িতে কে কে থাকে? আমার মা আর 3টে বোন, তারা ছোট। বাবা নেই? বাবা কোথায় চলে গেছে জানি না। মিষ্টির প্যাকেটটা তাহলে বাড়ি নিয়ে যাস। অবনী স্যারের মনটা আবার খুশিতে ভরে গেল। বাবা নেই, শুধু হারানের রোজগারেই সংসার চলে, নিশ্চয়ই খুব গরিব। মিষ্টিগুলো ভালো কাজে লেগে গেল। পরদিন তার ঘুম ভাঙল 6:30টার সময়। আজ তো আর স্কুলে যেতে হবে না, ঠিক করেছিলেন অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকবেন, কিন্তু এতদিনের অভ্যাস, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তারপর আর বিছানায় থাকতে ইচ্ছে করে না। এতদিন বাড়িতে খবরের কাগজ রাখতেন না, স্কুলে গিয়ে অফ পিরিয়ডে পড়ে নিতেন, এবার থেকে রাখতে হবে। বেলা 10টার সময় তাঁর মনটা উসখুস করতে লাগলো। অন্যদিন এতক্ষণে স্কুলে পৌঁছে যান, কিন্তু তাঁর তো সারা জীবনের মতো ছুটি হয়ে গেছে। স্কুলে প্রায়ই তো ছুটি থাকে, সেই সব ছুটির দিনের সঙ্গে আজকের দিনটার যেন অনেক তফাৎ। ছুটির দিন কত তাড়াতাড়ি কেটে যায়, কত রকম কাজ থাকে। আজ যেন সময় কাটতেই চাইছে না, কোনো কাজও নেই, বই পড়তেও ইচ্ছে করছে না, বই পড়ার অনেক সময় পড়ে আছে। সারাদিন কোনো রকমে বাড়িতে কাটিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লেন অবনী স্যার। এখন তো তিনি আর স্যার নন, এখন তিনি অবনী হালদার। তবু রাস্তায় 2-4জন পুরনো ছাত্র তাঁকে দেখে নমস্কার করে বলল, ভালো আছেন স্যার? রাস্তায় বেরিয়েও কোথায় যাবেন ঠিক করতে পারলেন না, এমনি ঘুরতে লাগলেন এদিক সেদিক। একসময় হঠাৎ দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন থানার সামনে। এখানে এলেন কেন? হয়তো কালকের সেই চোরটার খোঁজ নেবার ইচ্ছে ছিল তার মনের ভেতরে। থানায় সবসময় ভিড় লেগেই থাকে, ভেতরে ঢুকেও তিনি এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পর একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করল, আপনার কি চাই? অবনী স্যার বললেন, আমার কিছু চাই না, মানে। পুলিশটি তাঁকে চেনে না, বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন বলল, স্যার আপনি এখানে, কিছু হয়েছে? অবনী স্যার একবার ভাবলেন তাঁর রেডিও চুরির কথাটা বলবেন, তারপরই মনে হলো পুলিশ কি এমন সামান্য ব্যাপার পাত্তা দেয়?
হয়তো বলবে, জানলা বন্ধ রাখেননি কেন, আপনারই দোষ। তিনি বললেন, কাল একটা বাচ্চা ছেলেকে চোর বলে ধরে এনেছিল, তার কি হলো? পুলিশ বলল, ও কালকের সেই ছোঁড়াটা একটা ছিঁচকে চোর, ওদের নিয়ে অনেক ঝামেলা হয়। থানার গারদে অত কম বয়সী ছেলেদের রাখার নিয়ম নেই, পাঠাতে হয় হোমে। এই গ্রাম দেশে হোম কোথায়, নিয়ে যেতে হবে বর্ধমানে। তাই 2-4টে চড় চাপড় মেরে ছেড়ে দিয়েছি। অবনী স্যার মনে মনে শিউরে উঠলেন, আরও মারা হয়েছে, ছেলেটার হাত পা ভাঙেনি তো? তিনি আর কিছু না বলে চলে এলেন। এরপর কাটল দিন 4। আগে ভেবে রেখেছিলেন রিটায়ার করার পর কত জায়গায় বেড়াবেন, পাহাড় দেখতে যাবেন। এখনও তাঁর শরীর বেশ সুস্থ আছে, কিন্তু একলা একলা কোথাও যাবার উৎসাহ পান না। দূর দেশে গিয়ে একা হোটেলে থাকা, তার চেয়ে নিজের এই ঘরখানাই ভালো। রাত্রিরে তিনি হারানকে জিজ্ঞেস করলেন, তুই স্কুলে যাসনি কখনো? হারান বলল, স্কুলে ভর্তি হয়েছিলাম আগে, ক্লাস 2 পর্যন্ত পড়েছি, তারপর আর পড়িনি। কেন পড়লি না? আমার বাবা বলল আর পড়তে হবে না, বই কিনে দেবে না, একটা চায়ের দোকানে চাকরিতে ঢুকে গেলাম। এখন তোর পড়তে ইচ্ছে করে না? কি যে বলেন মাস্টার মশাই, এখন কি আমার নিঃশ্বাস ফেলার সময় আছে? সকাল 6টায় আসি, যাই রাত 12টায়। কাস্টমারদের খাবার দেওয়া থেকে শুরু করে টেবিল পরিষ্কার, ঘর পরিষ্কার, বাসন মাজা, মশলা বাটা সব করতে হয় আমাকে। শুধু রান্নাটা এখনও শিখিনি। দুপুরে নিশ্চয়ই কিছুটা সময় পাস, তখন চলে আসবি আমার কাছে, আমি তোকে পড়াবো। হারান একটুক্ষণ কাঁচুমাচু মুখে তাকিয়ে থেকে বলল, দুপুরে হোটেল থেকে বেরুলে মালিক আমাকে রক্ষে রাখবে? তাছাড়া আর লেখাপড়া শিখে আমার কী লাভ হবে? বরং রান্নাটা শিখে নিলে আমার কিছুটা রোজগার বাড়বে। অবনী স্যার বললেন, লেখাপড়া শিখলে কী লাভ হবে জানিস? তুই হোটেলের ম্যানেজার হতে পারবি, শিখে অন্য কোথাও চাকরি পাবি, মানুষের মতন মানুষ হবি। আচ্ছা, তুই কতটা শিখেছিস দেখি? রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন জানিস? এঁটো বাসনগুলো তুলে নিয়ে হারান বলল, আমার দেরি হলে মালিক বকাবকি করবে, আমি যাই স্যার। কেটে গেছে আরও 1 সপ্তাহ। সেদিন সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে, কিছুতেই মন টিকল না ঘরে। এই কদিনে তিনি অনেক জায়গায় বেড়াতে যাবার কথা ভেবেছেন, কোনো জায়গাটাই ঠিক পছন্দ হয় না। আজকাল অনেক আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হয়, তারপর যদি জ্বর টর হয় তাহলে টাকা নষ্ট হবে, কিংবা একা একা কোথাও বেড়াতে গিয়ে যদি শরীর খারাপ হয় তখন কে দেখবে? সকালের চা খেয়েই তিনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। মাথায় ছাতা, একটা টুথব্রাশ কিনতে হবে, পাড়ার দোকানটা বন্ধ। তিনি হাঁটতে হাঁটতে চলে এলেন রেল স্টেশনের সামনে। টুথব্রাশ কেনার পর কিনলেন 1 ঠোঙা চিনে বাদাম। খোসা ভেঙে বাদাম খেতে খেতে বেশ সময় কেটে যায়। হঠাৎ চোখে পড়ল এক জায়গায় রেলিংয়ে হেলান দিয়ে বসে আছে একটা ছেলে। মুখখানা চেনা চেনা মনে হলো। তারপরেই মনে পড়ল, এ তো সেদিনের সেই ছেলেটা যাকে চোর বলে সবাই মারছিল। মুখে কয়েকটা কাটা ছেঁড়া দাগ। ও কি সত্যি চোর, না লোকে ভুল করে মেরেছে? ছেলেটা হাঁটু দুটো ধরে ঝিমোচ্ছে। এই বয়সের একটা ছেলে সকালবেলা এমনি এমনি বসে থাকবে কেন? ওর তো স্কুলে থাকার কথা। এরকম কত ছেলে স্কুলে যায় না। কোনো কোনো দেশে নাকি আইন আছে, সব ছেলে মেয়েকে স্কুলে পড়াতেই হবে। যদি কেউ না যায় তাহলে পুলিশ তাদের বাবা মাকে শাস্তি দেয়। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি রে? ছেলেটি চোখ মেলে তাকালো। অবনী স্যার এবার বললেন, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? তুই পড়াশুনো করবি, আমি তোকে পড়াতে পারি। ছেলেটি একটা অদ্ভুত কাজ করলো। কোনো কথা না বলে তড়াক করে উঠে দাঁড়ালো, তারপর চোখের নিমেষে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। অবনী স্যার অবাক হয়ে একটুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ছেলেটা অমনভাবে পালালো কেন? তাকে দেখে ভয় পেয়েছে? ও কি ভেবেছে সেদিন যারা ওকে মেরেছিল সেই দলে তিনিও ছিলেন, আবার মারতে এসেছেন?
একটা ক্রিং ক্রিং শব্দ শুনে অবনী স্যার ফিরে তাকালেন। সাইকেল রিক্সা চালক বলাই। সে বলল, মাস্টার মশাই, আজ স্কুলে যাবেন না? অনেক বেলা হয়ে গেছে। অবনী স্যার হাসলেন। বলাই জানে না তাঁর পাকাপাকি ছুটি হয়ে গেছে। রিটায়ার করার পর আর কেউ স্কুলে যায় না। বলাইকে সে কথা বুঝিয়ে দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। বাদাম খেতে খেতে তিনি অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। হঠাৎ দেখলেন তিনি এসে পড়েছেন স্কুলের গেটের কাছে। পুরনো অভ্যাস, তাঁর পা দুটো তাঁকে এখানে নিয়ে এসেছে। ফার্স্ট পিরিয়ড শেষ হবার ঘণ্টা পড়ল। অবনী স্যারের মনে পড়ল সেকেন্ড পিরিয়ডে তিনি ক্লাস 9-এর বি সেকশনে পড়াতেন। এখন তাঁর বদলে নতুন টিচার এসে গেছে। এই টিচারটি আগে তাঁরই ছাত্র ছিল। অবনী স্যার ভাবলেন, রিটায়ার করার পর আর কোনো টিচার স্কুলে আসে না, কিন্তু একবার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করে এলে ক্ষতি কী আছে। তিনি সেই ঘরে ঢুকতেই হেডমাস্টার চোখ তুলে তাকালেন। বেশ অবাক হয়েছেন বোঝা যায়। অবনী স্যার হাত তুলে বললেন, ভালো আছেন তো নুরুল সাহেব? হেডমাস্টার নুরুল আলমও নমস্কার করে বললেন, হ্যাঁ ভালো আছি, আপনার শরীর টরীর ভালো তো? তারপর একটু থেমে তিনি আবার বললেন, আপনার পেনশনের সব কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। অবনী স্যার বললেন, না না, আমি সেসব খোঁজ নিতে আসিনি, এমনি এদিকে এসেছিলাম, ভাবলাম স্কুলটা একবার দেখে যাই। নুরুল আলম বললেন, বেশ করেছেন, বসুন বসুন। 26 বছর কাজ করেছেন এই স্কুলে, আপনার তো টান থাকবেই। আপনি বসুন, আমি আসছি। হেডমাস্টার মশাই বেরিয়ে যাবার পর অবনী স্যার বসে রইলেন একা। নিতাই নামে বেয়ারাটি একবার উঁকি মারল। সেও খানিকটা অবাক হয়ে আবার হাসি মুখে বলল, কেমন আছেন স্যার? অবনী স্যার বললেন, ভালো, এক গ্লাস জল দে তো নিতাই। নিতাই চলে গেল, কিন্তু জল নিয়ে ফিরে এলো না। হেডমাস্টার মশাই একটু পরে ফিরলেন, কিন্তু তিনি ফাইল খুলে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তাঁর গল্প করার সময় নেই। আরও 2-1 শিক্ষকের সঙ্গে দেখা হলো। সবাই তাঁর স্বাস্থ্যের কথা শুধু জিজ্ঞেস করে। আগেকার মতন কেউ গল্প জমাতে চায় না। ঘণ্টাখানেক বাদে তিনি উঠে পড়লেন। তখন নিতাই নিয়ে এলো 1 গ্লাস জল। দেরি হবার জন্য সে কোনো কৈফিয়ত দিল না। নুরুল আলম ভদ্রতা করে বললেন, যাচ্ছেন, আসবেন মাঝে মাঝে। 2 দিন বাদে আবার অবনী স্যার চলে এলেন ঠিক 10টার মধ্যে। হই হই করে ছেলের দল ক্লাসে ঢুকছে। সে দৃশ্য দেখতে তাঁর খুব ভালো লাগলো। আজও তিনি বসে রইলেন হেডমাস্টারের ঘরে। নুরুল আলম খুবই ব্যস্ত, তাঁর কথা বলার সময় নেই। অন্য টিচাররাও 2-1টা শুকনো কথা বলে চলে গেল। কারোরই গল্প করার মন নেই। এই রকমভাবে কয়েকদিন এসে হেডমাস্টার মশাইয়ের ঘরে বসে থাকার পর তিনি বুঝতে পারলেন এইভাবে আসা তাঁর ঠিক হচ্ছে না। যিনি রিটায়ার করেন তিনি একেবারে বাতিল হয়ে যান। কেউ আর তাঁকে পাত্তা দিতে চায় না, এমনকি বেয়ারাও তাঁকে অগ্রাহ্য করে। তিনি ঠিক করলেন আর আসবেন না। যদিও অন্য কোথাও যাবার বদলে এই স্কুলের পরিবেশে বসে থাকতেই তাঁর সবচেয়ে ভালো লাগে, কিন্তু এখানে আর তাঁর স্থান নেই। সেদিন হেডমাস্টার খুবই ব্যস্ত। অন্য 2জন শিক্ষকের সঙ্গে জোরে জোরে কি নিয়ে যেন আলোচনা করছেন। অবনী স্যার মন দিয়ে শুনে বুঝতে পারলেন ভূগোল টিচার শ্রীধরবাবু আজ আসেননি। তিনি প্রায়ই কামাই করছেন। অন্য শিক্ষক 2জন বেরিয়ে যাবার পর নুরুল আলম অবনী স্যারের দিকে তাকিয়ে বললেন, দেখছেন কি অবস্থা, আমি সব দিক সামলাই কি করে? শ্রীধরবাবু আসছেন না। এই ক্লাস 8-এর ছেলেরাই সবচেয়ে গণ্ডগোল করে। অন্য যে টিচারদের অফ পিরিয়ড আছে তারা কেউ ওই ক্লাস নিতে রাজি নয়। আজকাল কেউ রুটিনের বাইরে একটু বেশিও কাজ করবে না। অবনী স্যার উঠে দাঁড়িয়ে বললেন, হেডমাস্টার মশাই, আমি তো চুপচাপ বসে আছি, আমি ক্লাসটা নিয়ে আসব। নুরুল আলম দারুণ অবাক হয়ে বললেন, আপনি? অবনী স্যার বললেন, আমি তো ইতিহাস আর ভূগোল দুটোই পড়িয়েছি, আর ওই ক্লাস 8-এর ছেলেদের আমি ভালোভাবে সামলাতে পারি। হেডমাস্টার বললেন, তা আপনি তো ভালোই পড়াতেন, সেজন্য নয়, আপনি তো রিটায়ার করে গেছেন।
সরকারি নিয়মে আর এক্সটেনশন দেওয়া যায় না, সে ক্ষমতাও আমার নেই। আপনাকে ক্লাস করতে দিই কি করে? অবনী স্যার বললেন, পরীক্ষা এসে গেছে, এখন ক্লাস নষ্ট হলে তো ছেলেরা গোলমাল করবেই। হেডমাস্টার বললেন, তা ঠিক, কিন্তু আপনি পড়াবেন মানে এজন্য তো আপনাকে আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না। অবনী স্যার এবার তাড়াতাড়ি বলে উঠলেন, না না, আমাকে কিছু দিতে হবে না, আমি কিছু চাই না। আমি একা মানুষ, বেশ চলে যায়, এমনি এমনি বসে আছি। ক্লাস 8-এর ছেলেরা গোলমাল শুরু করেছে। খানিকটা দোনামোনা করে হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, দেখুন যদি। দারুণ উৎসাহের সঙ্গে অবনী স্যার গটগট করে হেঁটে সেই ক্লাসে গিয়ে ঢুকলেন। তাঁকে দেখে ছেলেরা অবাক হয়ে চুপ করে গেল। দারুণ তৃপ্তির সঙ্গে ক্লাস শেষ করে বেরিয়ে এলেন অবনী স্যার। এর আগে আর কোনো দিন যেন তিনি পড়িয়ে এত আনন্দ পাননি। এরপর অবনী স্যার আবার নিয়মিত আসা শুরু করলেন। হেডমাস্টার মশাইয়ের ঘরে বসে থাকেন। যেদিন যে ক্লাসে অন্য শিক্ষক আসে না তিনি পড়াতে যান। ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা সবই তিনি পড়াতে পারেন, শুধু অঙ্কটা বাদ। দিন 15 বাদে অবনী স্যার হেডমাস্টার মশাইয়ের ঘরে ঢোকা মাত্র নুরুল আলম উঠে এসে দরজা বন্ধ করে দিলেন। গম্ভীর গলায় বললেন, অবনীবাবু, আপনাকে আমি দুঃখের সঙ্গে একটা কথা জানাতে বাধ্য হচ্ছি। আপনার এই রকমভাবে স্কুলে আসা, ক্লাস নেওয়া অনেক টিচার পছন্দ করছেন না। স্কুল কমিটিতেও আপত্তি উঠেছে। মানে আপনি যে কোনো ক্লাসে পড়িয়ে দিচ্ছেন বলে অনেক টিচার ইচ্ছে করে অ্যাবসেন্ট হচ্ছে, খুব মজা পেয়ে গেছে, বুঝছেন না? সুতরাং বুঝতেই পারছেন, এভাবে আপনাকে ক্লাস করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অবনী স্যারের মুখটা বিমর্ষ হয়ে গেল। খসখসে গলায় তিনি বললেন, তার মানে আমি আর আসবো না? নুরুল আলম বললেন, এরপর আপনাকে আসতে বলা তো আমার ক্ষমতার বাহিরে, আশা করি আমাকে ভুল বুঝবেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে অবনী স্যার বললেন, আচ্ছা। বারবার ক্লাসঘরগুলোর দিকে তাকাতে তাকাতে তিনি বেরিয়ে গেলেন আস্তে আস্তে। আর তিনি এ স্কুলে আসবেন না, সব সম্পর্ক শেষ। এর 2 মাস পর একটা ছুটির দিনে নুরুল আলম দুপুরবেলা ট্রেন ধরতে আসেন স্টেশনে, কলকাতায় যাবেন। স্টেশনের বাহিরে একটা যাত্রী শেডের দিকে তাঁর চোখ আটকে গেল। কৌতূহলী হয়ে তিনি সেখানে দাঁড়ালেন। কতগুলো ছেঁড়া চট আর চাটাইয়ের উপর বসে আছে 10-12টি ছেলে মেয়ে। ভিখিরি বা বস্তির ছেলে মেয়ে বলেই মনে হয়, নানান বয়সের। তাদের গভীর মনোযোগ দিয়ে পড়াচ্ছেন অবনী স্যার। একবার চোখ তুলে নুরুল আলমকে দেখতে পেয়ে তিনি লাজুক গলায় বললেন, কি করব, এতদিনের পড়ানো অভ্যাস, সময় আর কাটতে চায় না, তাই এদের যতটুকু পারি পড়াবার চেষ্টা করি। তাঁর কাঁধে হাত দিয়ে নুরুল আলম বললেন, 3 মাস পরে আমিও রিটায়ার করব, তখন আমারও কাজ থাকবে না, আমি এসে যোগ দেব আপনার সঙ্গে, এই স্কুলটাকেই বড় করে তুলব।